প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি রায়না জারিন। শুরুতেই শিরোনাম। বৃষ্টি ঘুরিয়ে দিল মোমেন্টাম, 16 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ হারল টাইগাররা। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ সমতায় শেষ। ম্যাচ হারের দায় পুরোটাই ব্যাটারদের দিলেন লিটন দাস। আলাদা করে কাঠগড়ায় লোয়ার মিডল অর্ডার। বিশ্বকাপের আগে দরকার ফাইন টিউনিং। ব্যাটিং আর বোলিংয়ে ভালো শুরু, তবে বৃষ্টির কারণে মোমেন্টাম হারিয়েছে বাংলাদেশ, মন্তব্য নান্নুর। নিজেদের স্ট্যান্ডার্ড তৈরির পরামর্শ। শুধু বড় নাম দিয়েই হবে না, হেড কোচ হতে প্রয়োজন এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা, বলছেন টিটু। মানিয়ে নিতে হবে বাংলাদেশের পরিবেশে। স্বপ্নের সাথে বিজয়ের সাথে স্লোগান নিয়ে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাছাই করা অ্যাথলিটদের প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে। বৃষ্টির বাধায় স্বপ্ন ভাঙল বাংলাদেশের। আশা ছিল সিরিজটা জিতে শেষ করবে, কিন্তু শেষমেশ শেষ করতে হলো সমতায়। যদিও বৃষ্টির আগে ভালো শুরু করেছিল বাংলাদেশ দল, কিন্তু তবুও বৃষ্টির পরে খুব তাড়াহুড়ো করে ব্যাটসম্যানরা 39 রানে 7টা উইকেট হারায় এবং 102 রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। শেষমেশ সমতায় শেষ হয় এই সিরিজ। এক কালবৈশাখীতেই স্বপ্ন ভেঙে চুরমার। জয়ে থাকা টাইগারদের টি-20 সিরিজটা শেষ হলো সমতায়। ক্যাপ্টেন লিটনও যেন বড্ড কপাল পোড়া। ভালো শুরুর পরেও বৃষ্টি বাধায় নষ্ট হয়েছে দলের মোমেন্টামটা। বন্দরনগরীতে প্রথম টি-20তে দানবীয় জয়ের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টি বাধায় হয় ওয়াশড আউট। সিরিজ নির্ধারণী ম্যাচে হোম অফ ক্রিকেটে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় ব্ল্যাক ক্যাপসরা। যদিও এদিন তামিম সাইফের জুটি লম্বা করতে পারেনি নিজেদের খেলা। চতুর্থ ওভারেই লেনেক্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। সাইফের বিদায়ের পর লিটন ধরেন ম্যাচের হাল, তবে এদিন যোগ্য সঙ্গী পায়নি বাংলার কাপ্তান। পরের ওভারেই নাথান স্মিথের বলে 2 উইকেট হারায় বাংলাদেশ। তামিমের বোল্ডের পর পেরিস্কোপ শট খেলতে গিয়ে জীবন দিয়েছেন পারভেজ ইমন। এরপরেই নেমে আসে বৃষ্টি। প্রায় 2 ঘন্টার বিরতিতে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের পরিকল্পনা। ম্যাচ শুরু হলে 39 রান তুলতেই বিদায় নেন 7 ব্যাটার। যেখানে ছিল বড় রানের স্বপ্ন, সেখানে টাইগাররা কোনো মতে 100 পেরুল। টার্গেট ছোট হলেও টাইগাররা যে ছেড়ে দেবার পাত্র না। পেসার শরীফুলের বিধ্বংসী বোলিং ব্ল্যাক ক্যাপসদের করেছে দিশেহারা। বল হাতে নিজের প্রথম ওভারেই ক্লার্ক আর ক্লেভারকে বিদায় করেন পঞ্চগড় এক্সপ্রেস। পরের ওভারে এসে নেন রবিনসনের উইকেট। যেন নিজের ঘাড়ে এদিন মোস্তাফিজের দায়িত্বটাই বুঝে নিয়েছেন শরীফুল ইসলাম। শরীফুলের হাত ধরেই স্বপ্ন দেখান শাক মাহেদি। তার দারুণ ঘূর্ণিতে বোকাবনে সাজঘরে ফেরেন নিক ক্যালি। এরপর ফক্সক্রফট আর জ্যাকবের জুটি ধরে ফেলেন ম্যাচের হাল। শেষ পর্যন্ত 6 উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। রেদওয়ান শাওন, স্টার নিউজ। শেষ টি-20তে ম্যাচ হারের দায় পুরোটাই ব্যাটারদের দিলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আলাদা করে কাঠগড়ায় দাঁড় করালেন লোয়ার মিডল অর্ডারকে। মনে করিয়ে দিলেন 2028 বিশ্বকাপের আগে এই দলকে নিয়ে ফাইন টিউনিংয়ের বিষয়টিও। দীর্ঘদিন পর হোম অফ ক্রিকেটে দর্শক ফেরায় স্বস্তি ছিল লিটনের কণ্ঠে। 90 বলের খেলায় 39টাই ডট, 16 রানে শেষ 5 উইকেট, মোটে 103-এর টার্গেট। ম্যাচটা কার্যত শেষ ওখানেই। পাকিস্তানের পর ব্যাক টু ব্যাক টি-20তে সিরিজ জয়ের হাতছানি, কিন্তু শেষটা হলো হতাশায়। টপ অর্ডারের ক্লাবসের পর লিটন হৃদয়ের প্রতিরোধ, অথচ প্রয়োজনীয় আস্থার প্রতিদান দিতে ব্যর্থ লোয়ার মিডল অর্ডার। মোটে 2 ম্যাচ খেলা রিপন মণ্ডলকে বাদ দিলে শাক মাহেদি, সাইফুদ্দিন, রিশাদরা শেষ কবে ব্যাটে রান করেছেন তা হিসেবের দাবি রাখে। কাপ্তানের কণ্ঠেও তাই হতাশা স্পষ্ট। ফার্স্ট প্রেস কনফারেন্সে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব আছে, যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। সো আজকে জায়গা ছিল, বাট আবারও ব্যর্থতা। নেটে ব্যাটিং আর হচ্ছে ম্যাচের ভিতর ব্যাটিংয়ে অনেক ডিফারেন্স আছে। আই হোপ যে ওরা যদি ম্যাচগুলোতে পারফর্ম করে তাহলে কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে।
অলরাউন্ডারের কোটায় খেলা সাইফুদ্দিন ডাহা ফেল, তাই তো একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজে ক্যাপ্টেন নিজেও। 2028 বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করতে ভাবনা তার স্পষ্ট। এশিয়াতে খেলা না, খেলাটা বাইরে। সো আমাদেরকে এশিয়া অনুযায়ী হয়তো বা আমাদের টিমটা আগেরবার সেটেল ডাউন ছিল, বাইরে অনুযায়ী আমাদের টিমে আরও অনেক কিছু আনতে হবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। কারণ আপনি যে কন্ডিশনে খেলবেন, যাদের সাথে খেলবেন, খুবই ডিফিকাল্ট হবে। এই 1.5 বছর যদি আমরা ওই জিনিসগুলো কোপ আপ করে 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 ওখানে যেতে পারি, তাহলে হোপ যে ভালো কিছুই হবে। ম্যাচ হারলেও বহুদিন পর হোম অফ ক্রিকেট ফিরেছে চিরচেনা চেহারায়। টাইগার অধিনায়ক নিজেও যেমন উপভোগ করছেন অধিনায়কত্ব, ঠিক তেমনি ধন্যবাদ দিলেন মাঠে আসা দর্শকদেরও। সত্যি কথা, খুবই হ্যাপি। মনে হয়েছে যে আবার আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করতেছে। দেখেন, হোম ক্রাউডে হোম যদি সাপোর্ট করে একটা আলাদা বেনিফিট থাকেই। আমি আশা করব যে দর্শকরা আবার আসবে মাঠে খেলার আমাদেরকে, কারণ দর্শক হচ্ছে একটা প্রাণ। তারা যদি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের খেলার জন্য জিনিসটা ইজি হয়ে যায় অনেকটা। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী টি-20 সিরিজ, এখানকার ভুলগুলো সেখানে যেন পুনরাবৃত্তি না হয়, দলের প্রতি সেই অনুরোধ লিটন কুমার দাসের। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বৃষ্টির কারণে মোমেন্টাম হারিয়েছে বাংলাদেশ, তাই তো ব্যাটিং আর বোলিংয়ে ভালো শুরুর পরও ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এমন মন্তব্য সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নুর। তৈরি করতে হবে নিজেদের স্ট্যান্ডার্ড। ভালো শুরুর পরও মাত্র 102 রান, 24 রানে 6 উইকেট হারিয়ে লেজে গোবরে অবস্থা ব্যাটিংয়ে। অবশ্য সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান বোর্ড পরিচালক বলছেন, বৃষ্টির কারণে মোমেন্টাম হারিয়েছে বাংলাদেশ, সেখানে হেরেছে টিম টাইগার্স। যখন ইন্টারাপ্ট হয়েছে তখন কিন্তু আমরা কিছু আর্লি উইকেট হারিয়ে ফেলেছি। এই জায়গাটা মোমেন্টামটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে ওটা এই জায়গা থেকে যদি আমরা 125 বা 130 রান যদি করতে পারতাম, তাহলে তারপরে কিন্তু শুরুটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। নিউজিল্যান্ডকে একটা চাপের মধ্যে ফেলেছে, শরীফুল কুইক 3টা উইকেট নিয়ে নিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ওই মোমেন্টামটা ধরে রাখতে পারিনি। টি-20 মোমেন্টামের খেলা, ব্যাটিংয়ে ভালো শুরু কিংবা বোলিংয়ে চাপে রেখে শুরু করার পরও ধরে রাখতে পারেনি সেটি টাইগাররা। টি-20 ফরম্যাটের একটা দুইটা মোমেন্টাম কিন্তু পুরো ক্রিকেটের সিনারিওটা চেঞ্জ করে দেয়। তো আমি মনে করি যে কিছু রান কম হয়েছে, আর আমরা শুরুতে নিউজিল্যান্ডকে যেভাবে চাপে ফেলেছিলাম, ওই চাপ থেকে ওদেরকে আরও চাপে ফেলতে পারিনি। আপস অ্যান্ড ডাউন থাকবে শর্টার ফরম্যাটে, তবে তৈরি করতে হবে নিজস্ব স্ট্যান্ডার্ড। ভালো প্রসেসে থাকা এটা কিন্তু ট্রেমেন্ডাস। এই ফরম্যাটে আপনি বলতে পারবেন না যে সব খেলা আপনি জিতবেন, কারণ ক্রিকেটে আপনার গ্রাফে আপস অ্যান্ড ডাউন সবারই থাকে। তো সেইভাবে আমি চিন্তা করি যে ওইভাবে চিন্তা করলে হবে না। আপনার প্রসেসটা কীভাবে হচ্ছে, আপনার টিম কীভাবে খেলে যাচ্ছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। 12 দলের উপস্থিতিতে জমকালো আয়োজনের মাধ্যমে উন্মোচন করা হয়েছে ডিপিএল এর ট্রফি। ঢাকা প্রিমিয়ার লিগ সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। জানিয়েছেন ফিক্সিং এবং স্বচ্ছতা রোধ করতে কাজ করবে তার বোর্ড। কথা বলেছেন পেমেন্ট ইস্যু নিয়েও। শুধু তাই নয়, প্লেয়ারদেরকে ট্রফির পাশাপাশি তিনি বলেছেন নিজেদের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের দিকেও চোখ রাখতে হবে। সব অনিশ্চয়তা দূর করে নানা নতুনত্ব নিয়ে ঘটা করে ট্রফি উন্মোচন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অফিসিয়াল ফটো সেশন। এক ফ্রেমে তাসকিন, মিথুন, আকবর, মারুফ, 12 দলের প্রতিনিধিরা। গল্প, আড্ডা, হাস্যরস, সর্বত্রই ভিন্নতা। কঠিন লড়াইয়ের আগাম বার্তা। মাঠে গড়ানোর অপেক্ষা ঘরোয়া ক্রিকেটের সবচাইতে বড় আসর। মাঝে কত হ্যাপেনিং সংকট, তবে তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর আপাতত মাঠে ফিরছে ডিপিএল। কারো শিরোপায় চোখ, কেউ বা তাঁবু গেড়েছেন নতুন ঠিকানায়, তবে সবার লক্ষ্যটাও স্পষ্ট। ক্রিকেটারদের জন্য অনেক বড় স্বস্তির বিষয়। ক্রিকেটাররা অনেক ভালো আছেন এবং প্লেয়াররা অনেক স্বস্তিতে আছে, কারণ প্লেয়ারদের যেই ডিমান্ড ছিল বা যেই রিকোয়ারমেন্ট ছিল, এই ক্রিকেট বোর্ড আসার পর থেকে সেগুলো পূরণ করছেন। প্রাইম ব্যাংকে আমাদের টিম খুব ভালো করা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা ইয়ুথ এবং এক্সপিরিয়েন্সের মিক্সচার আছে। তো আমি বলবো যে আমরা যদি আমাদের পোটেনশিয়ালে ভালো খেলতে পারি, পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তবে বৃষ্টির মৌসুমে সিঙ্গেল রাউন্ড কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা নিয়ে উঠতে পারে প্রশ্ন। ফিক্সিং ইস্যুও কলঙ্কিত করছে ডিপিএল। তবে এবার স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি তামিম ইকবালের। ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড লায়াবিলিটি নেয় না, বিকজ এটা ক্লাবের সাথে প্লেয়ারদের ডাইরেক্টলি ডিল হয়। একটা সময় যে ধরনের পেমেন্ট পাচ্ছিল প্লেয়াররা, ওখান থেকেও বেশ অনেক কমে এসেছে আমি যতটুকু জানি।
তো আমার কাছে মনে হয় যে আমি আশা করব আমাদের তরফ থেকে আমরা এটাই রিকোয়েস্ট করব যে তারা যেরকম তাদের সাথে যে কন্ট্রাক্টটা হচ্ছে ওটা সবাই অনার করে। একই দিনে 6 ভেন্যুতে খেলা, বাড়ছে আগের চাইতে সুযোগ সুবিধাও। কিন্তু বিদেশি ক্রিকেটার আর পেমেন্ট ইস্যুতে একাধিক ক্লাবগুলোর টালবাহানা নতুন নয় ডিপিএলে। এই ইস্যুগুলোতে কি ভূমিকা হবে তামিমের বিসিবির? মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা এনজয় করব, আর ফাইন্যান্সিয়ালি প্লেয়ার্সরা বেনিফিট হবে। বিকজ আমি শিওর এখানে অনেকেই আমরা নিউজ দেখেছি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকে ফুচকা বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে, এরকমও কাহিনী আমরা শুনেছি, দেখেছি। সো দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট। আই এম ভেরি হ্যাপি যে 4 তারিখ থেকে খেলা শুরু হবে, আর আশা করবো যে আপনারা সবাই মাঠে যাবেন, যতটুকু সাপোর্ট সবসময় দিয়ে আসছেন এটা করবেন। এর মধ্যেও স্বস্তির খবর, ফিরেছে পুরনো পৃষ্ঠপোষক ওয়ালটন। নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ায় 4 তারিখ থেকে শুরু হওয়া ডিপিএলে অন্তত প্রথম 2 রাউন্ড খেলবেন জাতীয় দলের সব ক্রিকেটার। ডায়না জারিন, স্টার নিউজ। শুধু বড় নাম বা বড় কোচ হলেই হবে না, কোচকে থাকতে হবে এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ সাইফুল বারী টিটু, এবং তিনি বলেছেন এশিয়ায় অভিজ্ঞতা থাকলেই তিনি বাংলাদেশের পরবর্তী কোচ হতে পারবেন। কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এশিয়ান লেভেলে হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলে। আপনি ব্রাজিল, জার্মানি, ওয়েলস, হাঙ্গেরি যত বড় দেশেরই কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন কোচ হন না কেন, বাফুফে আপনাকে পছন্দ করবে না। শুধু বড় নাম দিয়েই নয়, বাফুফে চায় এশিয়া কিংবা সাউথ এশিয়ায় কোচিং করিয়েছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন কোচ। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বেস্ট কোচ আমরা পাই, এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করা প্লাস সাউথ এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য বড় বড় নাম থাকতে পারে, বাট অনেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাইলেই তো হবে না, ওনারাও কি মানাবে কিনা এইসব ওয়েদারে বা এইসব জায়গায় কাজ করা, সব মিলিয়ে আমরা একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতে যাচ্ছি। এশিয়ার ভিতর এক্সপিরিয়েন্স আছে কিনা, আমাদের এশিয়ান লেভেলের হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। হামজা শমীদের আগমনের পর পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র। কয়েক বছর আগেও যেখানে কোচ খুঁজে পেত না বাফুফে, সেখানে বাংলাদেশের কোচ হওয়ার জন্য জমা পড়েছে শত শত সিভি। ফুটবল ফ্যানরা আশা করছে বাংলাদেশ খেলবে এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপ, আর এর জন্য দরকার বিশ্বমানের কোচ। সেখানে বাফুফের এশিয়ার অভিজ্ঞতা দেখতে চাওয়ায় নারাজ ফুটবল ফ্যানরাও। সাপোর্টাররা হামজা শমীদকে পাওয়া বা বর্তমানে যে হাই প্রোফাইল প্লেয়ারদেরকে পাচ্ছে, এরপর চিন্তা করতেছে আমরা ওয়ার্ল্ড কাপের নিয়ে চিন্তা করব। শুধুমাত্র সাফের বাউন্ডারিতে আছে, এখান থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় আমরা এশিয়ান পর্যায়ে যাওয়া উচিত। আমার কাছে মনে হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোচ হলে আমার কাছে মনে হয় ভালো হতো। সবকিছু ছাপিয়ে আছে একটা ভালো খবর, কোচ নির্বাচনের জন্য পরামর্শ নেওয়া হবে হামজা চৌধুরীর কাছ থেকে। লেস্টার সিটির হয়ে খেলা এই বাংলাদেশি মিডফিল্ডার নিশ্চয়ই যোগ্য কাউকেই বেছে নিতে পরামর্শ দেবেন। ইয়াসির আরফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। হামজা শমীদের হেড কোচ হিসেবে কাকে বেছে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? আলোচনায় 2 বড় নাম, ক্রিস কোলম্যান ও রোজারিও মিকেল। দুজনেই বিশ্ব ফুটবলের পরিচিত মুখ। তবে প্রশ্ন হলো বাফুফের নাগালের মধ্যে রয়েছেন কে? রহমান পেয়ারের রিপোর্ট। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ খোঁজার প্রক্রিয়া চলছে। আবেদনের সময়সীমা পার হয়ে গেছে, আর ঠিক শেষ মুহূর্তে এসে একটা নাম শোনা গেছে যেটা শুনলে চোখ কপালে উঠবে। গ্যারেথ বেলের ওয়েলসকে যিনি কোচিং করিয়েছেন সেই ক্রিস কোলম্যান, তিনিও নাকি আবেদন করেছেন। ওয়েলসের এই কোচকে অনেকে চেনেন, চেনার কারণ আছে। খেলোয়াড় হিসেবে 500-র বেশি ম্যাচ খেলেছেন। ফুলহ্যাম, সান্ডারল্যান্ড, রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। কিন্তু তার সবচেয়ে বড় অধ্যায় ওয়েলস জাতীয় দলের হয়ে। 2015 সালে তার নেতৃত্বে ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ে উঠে গিয়েছিল 8 নম্বরে, ওয়েলসের ইতিহাসে সর্বোচ্চ। ওয়েলসকে 2016 ইউরো সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন কোলম্যান। গ্যারেথ বেলদের সোনালী প্রজন্মকে ব্যবহার করে একটা ছোট দেশকে ইউরোপের মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কোলম্যানের শক্তি কোথায়? জাতীয় দল, পুরনো খেলোয়াড়দের একসাথে বেঁধে একটা সিস্টেমে নিয়ে আসা, ট্যাকটিক্যাল পরিপক্কতা। রোজারিও মিকেল 1999 সাল থেকে কোচিং করছেন এই ব্রাজিলিয়ান। ব্রাজিলকে অলিম্পিক গোল্ড জিতিয়েছেন এই কোচ। সেই দলে ছিলেন নেইমার,
আল হিলালে কোচিং করিয়েছেন, মিশরের বয়স ভিত্তিক দলেও কাজ করেছেন। মিকেল তরুণ প্রতিভা চেনেন, তাদের বিকশিত করেন এবং পাইপ লাইন তৈরি করতে জানেন। বাংলাদেশের মতো দলের জন্য যেখানে ভবিষ্যৎ গড়তে হবে, এই গুণটার দাম অনেক। তাহলে কে এগিয়ে? কোচিং প্রোফাইলের দিক থেকে কোলম্যান এক ধাপ এগিয়ে। জাতীয় দলের অভিজ্ঞতা বেশি, সিনিয়র ম্যানেজমেন্টে তিনি পাকা হাত। বাংলাদেশের এখনকার দলটায় কোলম্যানের মতো কেউ হয়তো বেশি কার্যকর হবেন, কিন্তু আসল সমস্যা টাকা। দুজনের মধ্যে যেই আসুক তার বেতন দেয়া বাফুফের জন্য সহজ হবে না। আগের কোচ হাভিয়ের কাবরেরাকে মাসে 13 থেকে 15,000 ডলার দেওয়া হতো। কোলম্যান বা মিকেলের মতো কোচরা এই অঙ্কে হয়তো পাত্তাও দেবেন না। তবে একটা ভালো খবর আছে, বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জানিয়েছেন এবার বাজেট বেড়েছে, মাসে 25 থেকে 30,000 ডলার পর্যন্ত দিতে তারা রাজি। এটা অগ্রগতি, কিন্তু যথেষ্ট কিনা সেটাই প্রশ্ন। মিকেলের জন্য যে অদ্ভুত দরজা খুলেছে, এখানে একটা কথা না বললেই না। মিকেলের সিভি জমা দেওয়ার পেছনে একটা আলাদা গল্প আছে। রবিন মিয়া নামে একজন বাংলাদেশি থাকেন ব্রাজিলে, তিনি নেইমার জুনিয়রের বাবার বিজনেস ম্যানেজার। এই রবিন মিয়াই মধ্যস্থতা করছেন মিকেলের ব্যাপারে। শোনা যাচ্ছে বাফুফে যতটুকু বেতন দিতে পারবে, বাকি ঘাটতিটা নেইমারের বাবার কোম্পানি থেকে আসবে। এই ব্যবস্থাটা হলে মিকেলকে পাওয়ার পথটা অনেক সহজ হয়ে যায়, তাই মিকেলের নামটা এখন সামনের সারিতে। কিন্তু কোলম্যান শেষ মুহূর্তে এসে আবেদন করেছেন। তার বেতনের ধারণা দেওয়ার চেষ্টা করছি। 2016 সালে ওয়েলসের কোচ হিসেবে কোলম্যান প্রতি মাসে পেতেন 21,666 ইউরো বা প্রায় 31 লাখ টাকা। 2018 সালে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে কোলম্যানের বাৎসরিক বেতন ছিল 35 মিলিয়ন পাউন্ড, মাসে 2,91,000 পাউন্ড বা 4,84 লাখ টাকা। দুজনই ভালো, দুজনেরই যোগ্যতা আছে, কিন্তু বাফুফে কি ভাবছে? অ্যাকচুয়ালি যেটা আসলে অনগোয়িং প্রসেস, এটা নিয়ে কথা বলাটা তো বিএফএফ এর ভিতর থেকে আমি বলতে পারবো না এটা। বাট জিনিসটা হচ্ছে যে আমরা এটা এনশিওর করতে চাচ্ছি যে আমরা খুব প্রসেসটা সলিড একটা প্রসেসে আগাচ্ছি, যাতে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বেস্ট কোচ আমরা পাই। এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করা প্লাস সাউথ এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য বড় বড় নাম থাকতে পারে, বাট অনেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাইলেই তো হবে না, ওনারাও কি মানাবে কিনা এইসব ওয়েদারে বা এইসব জায়গায় কাজ করা, সব মিলিয়ে আমরা একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতে যাচ্ছি। তো অলরেডি আপনারা জানেন যে যারা কমিটির অন্যান্যরা অলরেডি আপনাদের সাথে বলেছে, তো ওই প্রসেসটা আমরা চলছে, একদম অন্য আর কিছু বলার নাই আর কি আমার। বড় বড় কোচরা সিভি জমা দিয়েছেন। হামজা, সমিত, সুলিভান ব্রাদার্সের কারণে বাংলাদেশের ফুটবল এখন বৈশ্বিক আগ্রহের বিষয়, কিন্তু বাফুফে কি পারফেক্ট কোচ বেছে নিতে পারবে? রহমান পেয়ার, স্টার প্লে। ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে বাফুফে ন্যাশনাল ট্রায়াল। শনিবার রাজধানীর রিয়া গোপ মহিলা ক্রীড়া সংস্থার আবাসিক ক্যাম্পে এই ট্রায়াল কার্যক্রম শুরু হয়। বাফুফে স্টার তালিকাভুক্ত একাডেমিগুলো থেকে বাফুফের ফুটবল স্কাউটদের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত অনূর্ধ্ব 15 বয়সভিত্তিক 70 জন নারী ফুটবলারকে নিয়ে এই 13 দিনের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে ওদের একটা আভাস দেওয়া বা একটা ফিলিংস দেওয়া যে টপ পর্যায়ে ন্যাশনাল টিমে আমরা যে এজ গ্রুপে কী কাজ করি, কী ধরনের ট্রেনিং হয়, কি এক্সপেক্ট করতে হয়, এই জিনিসটার সাথে একটা পরিচিত করানো, কারণ আমরা সামনে একাডেমি চ্যাম্পিয়নশিপ করব। স্বপ্নের পথে বিজয়ের সাথে স্লোগান নিয়ে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12 থেকে 14 বছর বয়সী 1,60,779 জন কিশোর কিশোরীদের নিয়ে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু হলো। বাছাই করা অ্যাথলিটদের প্রশিক্ষণ দেওয়া হবে দেশের সকল বিকেএসপিতে। কারা বলেছি আমি? এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো, তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট। নিজেকে নয়, বরং স্টেডিয়ামে উপস্থিত সকল শিশু কিশোরদের সম্মানিত করে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধনী বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কুড়ি স্পোর্টস আইডিয়ার গল্পটা শোনান প্রধানমন্ত্রী। আমিনুল এসছে, আমার সাথে কথা বলছে,
ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, যে স্পোর্টস নিয়ে আমরা কি কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। প্রাণবন্ত পারফরম্যান্স, মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করলেন প্রধানমন্ত্রী সহ সিলেট স্টেডিয়ামে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট, এই আর্ট ডিসিপ্লিনে উপজেলা, জেলা, বিভাগ ও অঞ্চলে ভাগ করে হবে এই প্রতিভা অন্বেষণ, যার মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামীর লাল সবুজের অ্যাম্বাসেডর। স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি করতে হবে খেলাধুলাও। ভবিষ্যৎ গড়তে সব সময় শিশু কিশোরদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। অনুষ্ঠানে দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের লক্ষ্যে প্রথম ধাপে 10টি জেলার খসড়া ডিজাইন প্রস্তুত করা হয়েছে। আমাদের এই স্পোর্টস ডিপ্লোমেসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানও কাজ করবে ইনশাআল্লাহ। পরে বোতাম চেপে নতুন করে স্পোর্টসের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে পরিচিত হন খেলোয়াড়দের সাথেও। সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর নতুন করে স্পোর্টসের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন হবে সমৃদ্ধ, এটাই সবার প্রত্যাশা। মুশফিকুর রহমান, স্টার নিউজ। দীর্ঘ 4 দশক ধরে দারিদ্রতা এবং একাকিত্ব সঙ্গী করে বরগুনার ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছেন একজন মানুষ। তার নাম মীর বজলুর রহমান। 72 বছর বয়সী এই মানুষের ছাত্ররা ফুটবল খেলছেন দেশের বিভিন্ন পর্যায়ে। শুধুমাত্র সেনাবাহিনীতেই চাকরি পেয়েছেন অন্তত 30 জন। বরগুনা প্রতিনিধি নুরুল অনিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বয়সটা 72 ছাড়িয়েছে, তবু চোখে এখনো স্বপ্ন, বুকে অফুরন্ত আশা। একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের ফুটবল। এই বিশ্বাসেই নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন বরগুনার একমাত্র ফুটবল কোচ মীর বজলুর রহমান। তার হাত ধরে ফুটবলের দীক্ষা নিয়েছে অন্তত 30,000 শিশু কিশোর। তাদের মধ্যে অনেকেই আজ জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্লাব ও লিগে খেলার সুযোগ পেয়েছে। খেলার সরঞ্জাম জোগানো থেকে শুরু করে দুস্থ খেলোয়াড়দের আর্থিক সহায়তা, সবকিছুই তিনি করে যাচ্ছেন বিত্তবানদের সহযোগিতায়। অ্যাকচুয়ালি তার ওইভাবে কোনো সামর্থ্য নাই, তিনি যে বরগুনার ক্রীড়া সংস্থাকে মানে ফ্রিভাবে শিখিয়ে অ্যাক্টিভ করবে। বজলু ভাই আজীবন আমার দেখা মতে সে নিজে নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য হতে করেই আসছে। 50-60 বছর থেকে প্র্যাকটিস করায়, তার একটি স্বপ্ন, তার একটি একাডেমি হবে। 1962 থেকে 84 টানা 22 বছর তিনি ফুটবল ও ভলিবলে মাঠ কাঁপিয়েছেন, খেলেছেন বরিশাল জেলা দলের হয়ে। কিন্তু 1984 সালে বাবার আকস্মিক মৃত্যুর খবর তাকে ফিরিয়ে আনলো নিজ জেলা বরগুনায়, যেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রা কোচ ও সংগঠক হিসেবে। বরগুনা জেলা দলের অবৈতনিক কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। তার সবচেয়ে বড় অবদান হলো বরগুনা ফুটবল একাডেমি। এই একাডেমির আওতায় বিনা পারিশ্রমিকে তিনি গড়ে তুলেছেন হাজার হাজার স্বপ্নবাজ তরুণকে। তার সরাসরি তত্ত্বাবধানে কয়েকজন খেলোয়াড় সুযোগ পেয়েছে বিকেএসপিতে, আর খেলার কোটায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন অন্তত 30 জন। বর্তমানে 2টা ছেলে আমার ন্যাশনালে আছে, অনূর্ধ্ব 17 আরিফুল ইসলাম আর বাইজিদ বোস্তামি। যেহেতু আমার সন্তান নাই, এই ছেলেরাই আমার সন্তান। আমার ইচ্ছে ফুটবলকে তুঙ্গে নেয়া, ন্যাশনাল দলে
যেন বরগুনা থেকে 5টা ছেলে থাকে। জীবনের শেষ বেলায় এসেও মীর বজলুর রহমানের স্বপ্ন থামেনি। তিনি চান বরগুনায় একটি পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি গড়তে, যেখানে স্বপ্নের জাল বুনবে আগামী প্রজন্ম। তৌফিদুল ইসলাম, স্টার নিউজ। রবিবার পিএসএল এর ফাইনালে মুখোমুখি হায়দ্রাবাদ কিংসম্যান বনাম পেশোয়ার জালমি। স্পটলাইটে বাংলাদেশের পেসার নাহিদ রানা। এই ইয়াংস্টার কি করবেন আসলে পেশোয়ার জালমিতে? তামিম ইকবালের থেকে এনওসি নিয়ে তিনি পেশোয়ার জালমিতে খেলতে গিয়েছেন এবং দেখার অপেক্ষা আসলে নাহিদ রানার পারফরমেন্স। পাকিস্তান সুপার লিগের ফাইনালে দুই প্রথমের লড়াই। প্রথমবার পিএসএল এর সুযোগ পেয়ে আগুনঝরা বোলিংয়ে নজর কাড়া নাহিদ রানা আর অভিষেক আসরেই ফাইনালে ওঠা হায়দ্রাবাদ কিংসম্যান। নতুন স্বপ্ন আর নতুন ইতিহাস গড়ার মঞ্চে মুখোমুখি দুই চমক। বড় আসরের ফাইনাল মানেই বাড়তি চাপ, বাড়তি প্রত্যাশা। নাহিদের কাছে প্রত্যাশাটা একটু বেশি থাকবে তার দল পেশোয়ার জালমির। বাজির ঘোড়াটা যে তাকেই বানিয়েছে দলটা। ফাইনালের জন্য উড়িয়ে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। নাহিদ কি বড় মঞ্চের চাপটা নিতে পারবেন? মঞ্চটা বড় হলেও অচেনা নয় নাহিদের জন্য। পুরো টুর্নামেন্ট জুড়েই গতির ঝড় তুলেছিলেন আলোচনায়। 145 কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বোলিং করে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন নিয়মিতই। কখনো বাউন্সারে ব্যাটারকে চমকে দিয়েছেন, কখনো ইয়র্কারে ভেঙেছেন স্টাম্প। 4 ম্যাচে 5.42 ইকোনমিতে 7টি উইকেটও পুড়েছেন ঝুলিতে। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে 4 ওভারে মাত্র 7 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। 24 বলের 20টিই ছিল ডট। বিশ্বে আলাদাভাবে নজর কেড়েছেন। ফাইনালে এমন একটা স্পেলই আশা করবেন কাপ্তান বাবর আজম। সম্প্রতি দেশের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে দেখিয়েছেন চমক। 3 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। দ্বিতীয় ম্যাচে তুলেছিলেন ফাইফার। সে কারণেই নাহিদকে ফাইনাল ম্যাচে পেতে বিসিবির কাছে বিশেষ আবেদন করে জালমি কর্তৃপক্ষ। ফলে ফাইনালে তার কাঁধেই থাকতে পারে দলের বড় দায়িত্ব। পাওয়ার প্লেতে নাহিদ আরও ভয়ঙ্কর। নতুন বলে ভয় ধরাতে পারেন প্রতিপক্ষ ব্যাটারদের মনে। ফাইনালে তাই নাহিদ হতে পারেন ট্রাম্প কার্ড। কেএম সনি, স্টার প্লে। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 10টায়। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।